আপনারা প্রায় যারাই আমার ভিডিও দেখেন সবাই কেউ আমার অ্যাডভাইস নিয়ে, কেউ নিজে থেকে, কেউ অন্য অ্যাডভাইস নিয়ে, বা কেউ ব্যাংক থেকে, যে যাই হোক মিউচুয়াল ফান্ড তো করেন। তো এখানে অনেকের মনেই ডাউটস আছে যে মিউচুয়াল ফান্ড কোম্পানি যদি কখনো উঠে যায় বা বন্ধ হয়ে যায়, অপারেশনস না চালাতে পারে, ধরুন এসবিআই, এইচডিএফসি ছেড়ে দিন, যেগুলো প্রাইভেট আছে, যেমনি টাটা প্রাইভেটের মধ্যে অনেক বড়, বা আপনি ধরুন সুন্দরাম, ঠিক আছে, ধরুন সুন্দরাম বন্ধ হয়ে গেল, তাহলে কি করবেন? ধরুন এনজে ওয়েলথে যে অ্যাকাউন্ট খোলা আছে আপনাদের, এনজের নিজস্ব মিউচুয়াল ফান্ড আছে, এনজের মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে গেলে, কোম্পানি বন্ধ হয়ে গেলে, অপারেশন বন্ধ হয়ে গেলে, সে যেখান থেকে করছেন, বা গ্রো অ্যাপ বন্ধ হয়ে গেল, তখন কি হবে? টাকাটা কি চোট হয়ে যাবে নাকি ফেরত পাবেন? ফেরত পেলেও কি কি ধরনের অ্যান্ড কি কি মেহনত করে, কি কি খাটনি করে ফেরত পাবেন? অটোমেটিক পাবেন কি কেমনভাবে পাবেন? আগেও কি এরকম হয়েছে? দি অ্যান্সার ইজ ইয়েস, আগেও এরকম হয়েছে। অ্যান্ড তখন কি হয়েছে না হয়েছে সব কিছু আমরা ডিটেলসে ভিডিওটা ডিসকাস করব। তো যারা এখানে মিউচুয়াল ফান্ডে এসেছেন 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর বা সারা জীবন লাইফ টাইমের জন্য, বেটার রিটার্নসের জন্য, রিটার্নস তো আপনি মার্কেটে লং টার্মে রাখলে শর্ট টার্মে পাবেন না, কিছু লং টার্মে পাবেন, বাট একটা রিস্ক ফ্যাক্টর আছে, যদি বাই চান্স কিছু অপারেশনস বন্ধ হয়ে যায় বা আপনার না চলে কোম্পানি, তাহলে আপনার কি হবে টাকাটা। তো এটা কি আপনার জানা আছে? যদি না জানা থাকে পুরোপুরি ডিটেলসে ভিডিওটা জানুন। তো তার আগে বলে দিই কিছু কিছু কোয়ারিজ, 7 থেকে 8টা কোয়েশ্চেন আমি আজকে নিয়ে নিয়েছি, এসডব্লিউপি, এসআইপি রিলেটেড, আরও অনেক কোয়েশ্চেন, ট্যাক্স রিলেটেড, মিউচুয়াল ফান্ডের ট্যাক্স রিলেটেড অনেক কোয়েশ্চেন আমি নিয়ে নিয়েছি। প্লাস ফ্রি অফ কস্টে নিচে লিঙ্ক দেওয়া আছে, অথেন্টিক নিচে লিঙ্ক, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, ওখানে ভিডিও সব আপডেটগুলো চলে আসে, ইম্পর্টেন্ট নিউজের আপডেট আছে, তো নিচে ফ্রি অফ কস্টে জয়েন করতে পারেন, হোয়াটসঅ্যাপেরও চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এবার 2-3 রকম এখানে জিনিস হতে পারে। কি কি বন্ধ হতে পারে? 3 রকম জিনিস। নাম্বার 1 হচ্ছে এএমসি পুরো শাটডাউন হয়ে গেল। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি আজকে মোবাইল অ্যাপে কেউ গ্রো অ্যাপ ইউজ করেছেন, কেউ অপস্টক্স ইউজ করেছেন, কেউ এনজেওয়েলথ ইউজ করেছেন। এনজেওয়েলথ যেহেতু নাম্বার 1 অ্যান্ড আমাদের ইনভেস্টাররা ইউজ করে, তো আমি এটা বলছি, এনজেওয়েলথ ধরুন একটা ব্রোকার আপনি ইউজ করেছেন, কার অ্যাডভাইস নিয়ে, কে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনার আছে? ধরুন রাজ কর্মকার। অনেকে কি গ্রো থেকে নিজে থেকে করে, তো পেছনে কোনো অ্যাডভাইস বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার হেল্পের জন্য থাকে না, তো ওখানে ফিনান্সিয়াল অ্যাডভাইজারটা থাকে না। তো এখানে ধরুন আছে, এখান থেকে কি কিনেছে? এসবিআই স্মল ক্যাপ, আর এখানে আছে আটটা ধরুন হোয়াইট ওকের ফান্ড আছে, হোয়াইট ওকের মিড ক্যাপ ধরুন আছে। তো এখানে কি হতে পারে? ফার্স্ট অফ অল ধরুন হোয়াইট ওকটা বন্ধ হয়ে গেল, তার মানে এএমসিটাই গোটা বন্ধ হয়ে গেল। এবার হোয়াইট ওকের ধরুন 40টা ফান্ড আছে, তো হোয়াইট ওকের 40টা ফান্ডে কি হবে? গোটা এএমসি বন্ধ হলো। এবার ধরুন এখানে হোয়াইট ওকের মিড ক্যাপ আছে, এখানে শুধু হোয়াইট ওকের মিড ক্যাপ স্কিমে কোনো প্রবলেম হলো, হোয়াইট ওকের মিড ক্যাপটা শুধু বন্ধ হলো, শুধু ফান্ড, অনলি ফান্ডটা। আর 3 নম্বর জিনিস হচ্ছে, যদি পেছনে অ্যাডভাইজার থাকে, রাজ কর্মকারের খুশি হয়ে গেল, বা আপনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার, বিকজ আপনি তার অ্যাডভাইস শুনে করেছেন তার আন্ডারে। সেই 3টে জিনিস আপনাদের জানা, মানে কোয়েশ্চেন ছিল এই এএমসির ব্যাপারে আর এই ব্যাপারে, এই দুটোর ব্যাপারে অনেক ভরে ভরে কোয়ারিজ সারা বছর এসছে, তাই জন্য আমি এটা আবার আলাদা একটা টপিক নিয়ে 20-25 মিনিট ধরে বানাবো। চলুন এক এক করে ডিসকাস করবো। তো ফার্স্টে এটা, তারপরে এটা। তো প্রথমত একটা জিনিস বলে দিই, মিউচুয়াল ফান্ডে যখনই যে ইনভেস্ট করছেন, প্রফিট লসটা পরের ব্যাপার, সিকিউরিটির দিক দিয়ে আপনাকে ঠিকঠাক কমপ্লেক্স, যে অনেকে ফোন করেন না মিউচুয়াল ফান্ডটা চিট ফান্ড কিনা বা রোজভ্যালি সারদা নরদার মতো কিনা, একদমই সেটা না। একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে কি থাকে? একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেকে জিজ্ঞেস করেন যে জিরো হতে পারে কিনা একটা মিউচুয়াল ফান্ড। দি অ্যান্সার ইজ কখনোই না। কেন? একটা মিউচুয়াল ফান্ডে ধরুন 200টা কোম্পানি থাকে, 1, 2, 3, 4 করে 200টা কোম্পানি থাকে। 200টা কোম্পানির মধ্যে টপ কোম্পানি কিছু থাকে, রিলায়েন্স, আইটিসি, টিসিএস, টাটার কোম্পানি থাকে, আদানির কোম্পানি থাকে, আম্বানির কোম্পানি থাকে। তো যদি 200টা কোম্পানি যদি ডুবে যায়, জিরো হয়ে যায়, টাটা, আম্বানি, আদানি সব যদি ডুবে যায়, এইচডিএফসি, এসবিআই সব ডুবে যায়, তাহলে আপনি জানেন তাহলে মিউচুয়াল ফান্ডটা আপনার তলে ডুববে। অ্যান্ড যদি আপনার মিউচুয়াল ফান্ডটাকে ডুবতে হয়, এটাকে সব ডুবতে হবে, সব শেয়ারগুলো, আর সেই কোম্পানিগুলো যদি সব ডুবে যায় একসাথে, ইন্ডিয়া বলে কিছু থাকবে না। যদি টাটাও ডুবে যায়, আম্বানিও ডুবে যায়, আদানিও ডুবে যায়, টিসিএসও ডুবে যায়, আইটিসিও ডুবে যায়, আপনার এসবিআই ডুবে যায়, তাহলে ইন্ডিয়ায় থাকবে না, জিডিপি হয়ে যাবে জিরো, কারোর চাকরি থাকবে না, কারোর ব্যবসা থাকবে না, কিছু হবে না। তো প্র্যাকটিক্যালি নট পসিবল। এখানে একটা সুবিধা মিউচুয়াল ফান্ডে রাদার দ্যান স্টকস, একটা স্টক পুরো ডাউন হয়ে গেলে, যেমন দেখবেন এখন যেমন গেমিং ব্যান হচ্ছে, গেমিং মানে ওই জুয়া ব্যান হচ্ছে, গ্যাম্বলিং যেগুলো গেমিং বলে চালানো হচ্ছে, সেইটার জন্য নাজারা টেকনোলজি,
যেটা এই গ্যাম্বলিং ওয়েবসাইটস বাগেরা বানায়, গেমিং ওয়েবসাইটস এগুলো বানায়, তো সেইগুলো সেই নিউজের জন্য নাজারা টেকনোলজি 2 দিনে 25% মতো ডাউন হয়ে গেছে, 2 থেকে 3 দিনে, 3টে ট্রেডিং সেশনে। তো একটা স্টক ডাউন হতে পারে, কিন্তু এর মধ্যে ধরুন নাজারা টেকনোলজি থাকলো, অ্যান্ড ফান্ড ম্যানেজার ভাবছে এটা চলবে না, বিকজ এর সরকার সব ব্যান করে দিচ্ছে এর প্রোডাক্টগুলো, কি করবে নেক্সট 6 মাসের মধ্যে, যেহেতু এটা চলছে না এটাকে বাদ দিয়ে দেবে, ঢুকিয়ে এরপরে এইখান থেকে নেক্সট 50টার মধ্যে যেটা চলছে এটাকে ঢুকিয়ে দেবে। তো সবসময় ভালোগুলো থাকবে, মিউচুয়াল ফান্ড বাড়তেই থাকবে। বাট এটা করতে করতে যদি কোনো একটা ফার্স্টে হচ্ছে ফান্ডই বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? ফান্ড যদি বন্ধ হয়ে যায়, তো এখানে একবার আমি স্ক্রিনে চলে যাই। তো আপনাদেরই সবার, যে কোনো মিউচুয়াল ফান্ড করছেন সবার এখানে লাগবে জেনে নিন, যদি কোনো একটা এএমসি বিজনেস নিজে থেকে করতে না চায় বা চলে যায়, এক্সিট করে যায়, তাহলে দুটো জিনিস হতে পারে। একটা ধরুন সেবি নিজে থেকে বললো কোনো কমপ্লায়েন্স ইস্যু হলো, সেবি বললো না গুটিয়ে তোমাকে চলে যেতে হবে, আমি তোমাকে ব্যবসা ইন্ডিয়াতে করতে দেবো না। তো যদি সেবির কোনো অপারেশনসে কোনো অসুবিধা হয় তাহলে শাটডাউন করতে বলে সেবি, তাহলে ইনভেস্টার প্রোটেকশনের জন্য যদি একটা এএমসি শাটডাউন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে ইনভেস্টারদের যে লাস্ট দিন, যেদিন লাস্ট অপারেশন হবে, অপারেশনস থাকবে, সেদিনকার এনএভিটা দিয়ে আপনার ইনভেস্টারের ব্যাংকে পুরোপুরি অটোমেটিক টাকাটা ঢুকিয়ে দেওয়া হবে সেই ফান্ডের। এটা খুব কমই হয়, হয়তো হবেও না কোনোদিন, বাট এটা খুব কম হয় আর খুব রেয়ার, এখন অবধি একবারও হয়নি এরকম, কিন্তু এটা হচ্ছে রুল যে পুরোপুরি টাকাটা ঢুকিয়ে দেওয়া হবে। তো ধরুন আজকে হোয়াইটক মিড ক্যাপ থাকলো না, অ্যান্ড বললো হোয়াইটক মিড ক্যাপ, হোয়াইটক থাকবে, হোয়াইটক মিড ক্যাপ থাকবে না, আমি একটা ফান্ডের কথাই বলছি। তো কি করবেন, যদি আপনার হোয়াইটক মিড ক্যাপে থাকে, যে কোনো প্রকার দিয়ে কিনেছেন, গ্রো, আপস্টক্স, এনজে ওয়েলথ, তো এটা তো হোয়াইটকের প্রবলেম না, তো এখানে 50,000 টাকার কেনা আছে, তো 50,000 টাকাটা পুরোটাই ধরুন আজকে 40,000 টাকা কিনেন, সেটা ভ্যালু আজকে 50,000 টাকা, 10,000 টাকা প্রফিট, পুরো 50,000 টাকাটা লাস্ট যেদিনকার থাকবে সেদিনের এনএভি হিসেবে আপনার 2 দিন পরে ব্যাংকে ক্রেডিট করে দেওয়া হবে। তো এটা আপনি আবার রিইনভেস্ট করতে পারেন অন্য জায়গায়। এটা হলো নাম্বার 1, চলে গেল, এটা রুল, এটা কোনোদিন হয়নি, খুব রেয়ার কেস, এটা পসিবল না, ঠিক আছে। নাম্বার 2, যদি পুরো গোটা এএমসিটাই পুরোপুরি ব্যান হয়ে যায় বা এএমসি কাজ করতে না চায়, আগে কেমন হয়েছে আমি আগে বলে দিই, এএমসিটা যদি না চায়, ঠিক আছে, না চায়, তাহলে অন্য এএমসিকে সেল, যদি না একদমই না চায়, কেউ কিনতেও চাইলো না, তাহলে তো ব্যাংকে টাকা আসবে বুঝলাম। যদি নিজে থেকে বেচে দিতে চায় অন্য কাউকে, মানে আমি আজকে ধরুন হোয়াইটক চাইছে না আমি কাজ করব, আমার যা যা ইন্ডিয়ান হোল্ডিং যেগুলো আছে আমি এসবিআইকে দিয়ে দিই, তো এসবিআই বা নিপন কিনে নিক। এরকমই হয়েছিল, কেমন এরকমই হয়েছিল রিলায়েন্সের সাথে। আগে 2015 সাল অবধি আমরা কি জানি, যারা যারা জানেন, 2015 সাল অবধি রিলায়েন্সের মিউচুয়াল ফান্ড ছিল, রিলায়েন্স ক্যাপিটাল বলে, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড ছিল। তো ধরুন রিলায়েন্স স্মল ক্যাপ ছিল, রিলায়েন্স বললো আমি এখানে আর ব্যবসা করবো না, এখন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আমি অন্য কিছু ব্যবসা করবো বা বেচে দেবো। তো ওটাই কে নিয়ে নিল, নিপন, নিপন ইন্ডিয়া কিনে নিল। ইনভেস্টারদের কোনো একটুকুও ডিফারেন্স হলো না, জাস্ট ফান্ড ম্যানেজমেন্টটা পুরো চেঞ্জ হবে, যে ফান্ড ম্যানেজার বাগেরা সব চেঞ্জ হয়ে যাবে, নিজের ম্যানেজমেন্ট আসবে, অ্যান্ড ইনভেস্টারদের কিছু করতে হলো না, জাস্ট নামটা চেঞ্জ হয়ে গেল, রিলায়েন্সের জায়গায় এখন যেটাকে আপনারা চেনেন নিপন স্মল ক্যাপ, অনেকে জানতেন অনেকে জানতেন না, জাস্ট বলে দিলাম, নাম চেঞ্জ হয়ে গেল, কোনো ডিফারেন্স নেই, যেটা ইনভেস্টেড ভ্যালু যেটা কারেন্ট ভ্যালু সব সেম। তারপরে নতুন ফান্ড ম্যানেজার এসে এরকম, তারপরে যে সমীর রাজ এতদিন ধরে যে করেছে খুব ভালো, আগের বছর অব্দি পুরোপুরি নিপন স্মল ক্যাপটাকে বাড়িয়েছে, খুব নাম হয়েছে, এখন যদিও বা ভালো না, কিন্তু আগের বছর অব্দি খুব ভালো পারফরমেন্স ছিল। তো সমীর রাজ চেঞ্জ হয়ে যাওয়া অব্দি খুব ভালো পারফর্ম করেছে, বাট ইনভেস্টারদের কোনো এখানে টাকা ব্যাংকে পড়ে তুলে নিতে হবে, উইথড্র করে নিতে হবে, ওসব কোনো ভয় থাকে না, তো জাস্ট নামটা চেঞ্জ হয়ে যায়। বা ফান্ডের নাম যদি চেঞ্জ হয়, যেমনি আমরা আগে জানতাম নিপনেরই একটা ফান্ডের নাম বলছি নিপন গ্রোথ ফান্ড, সেবি বললো এইসব গ্রোথ ফোর্থ এইসব রাখা যাবে না, বা কোটাকের ইমার্জিং ইকুইটি, কোটাকের ইমার্জিং ইকুইটি এমন নাম রাখতে হবে যেটা যেন কোথায় ইনভেস্ট হচ্ছে মানুষ বুঝতে না পারে, বোকামি না হয় মানুষদের দ্বারা। তো ঠিকঠাক ভাবে এটাকে না, দেখবেন কিছুদিন আগে 2 মাস আগে থেকে নাম চেঞ্জ হয়ে গেছে, এটাকে নিপন গ্রোথ, মাঝখানে একটা মিড হয়ে গেছে, গ্রোথ মিড ক্যাপ ফান্ড। কোটাক ইমার্জিং ইকুইটির নতুন নাম এখন কোটাক মিড ক্যাপ। অনেক ইনভেস্টারদেরও আমার দেওয়া আছে, যাদের যাদের দরকার ডিপেন্ডিং আপন দেয়ার পোর্টফোলিও, এরকম ফান্ড দেওয়া আছে, দেখবেন চেঞ্জ হয়ে গেছে, যে যেখানে ব্রোকার থেকে দেখবেন ইউজ করেন, যে ইমার্জিং ইকুইটিটা এখন হয়ে গেছে কোটাক মিড ক্যাপ, এটা হয়ে গেছে নিপন গ্রোথ মিড ক্যাপ ফান্ড। তো এরকম নাম চেঞ্জ হয়ে গেছে, কোনো কি এফেক্ট পড়েছে? দি অ্যান্সার ইজ নো। তো এরকম হয়, তো গোটা যদি এএমসিটা সেল হয়ে যায় বা কেউ অ্যাকুইজিশন করে, অ্যাকোয়ার করে, তাহলে এটার নাম জাস্ট চেঞ্জ হবে রিলায়েন্স থেকে নিপন। এরকম আগে ডিএসপির সাথে ব্ল্যাক রক কাজ করতো,
আগে ডিএসপির সাথে ব্ল্যাক রক কাজ করতো, কিন্তু ব্ল্যাক রক মাঝখানে চলে যায়, তো মাঝখানে শুধু ডিএসপি পড়ে থাকে, তো এর নাম চেঞ্জ হবে ডিএসপি ব্ল্যাক রক থেকে শুধু ব্ল্যাক রক। এখন আবার ব্ল্যাক রক আবার ঘুরে ফিরে ইন্ডিয়াতে এসছে, যারা দুজন বেরিয়ে গেছে, রিলায়েন্সও বেরিয়ে গেছিল, ব্ল্যাক রকও বেরিয়ে গেছিল, দুজন মিলে আবার এসছে জিও ব্ল্যাক রক বলে। এখান থেকে যদি আবার ফিউচারে ব্ল্যাক রক কোনোদিন চলে যায় বা জিও কাজ না করতে চায়, তো যে কিনবে বা যে অ্যাকোয়ার করবে তার নাম হয়ে যাবে, তো নাম চেঞ্জ হবে, আর কিছু আপনাদের অসুবিধা হবে না। তো এই দুটো আই থিঙ্ক বোঝাতে পারলাম যে এএমসি নিয়ে কোনো অসুবিধা নেই আপনাদের, এএমসি নিয়ে অসুবিধা নেই, এএমসি হয়ে গেল, জাস্ট নাম চেঞ্জ হয়ে গেল, কোনো কিছু করলো না। আর এটা ফান্ডটাও সেম, যদি একদমই সব কিছু চেঞ্জ হয়ে একদমই মানে কেউ অ্যাকোয়ার করারও নেই, তাহলে ব্যাংকে টাকা পড়ে যাবে, ওটা খুব রেয়ার বা একবারও হয়নি। অ্যান্ড যদি এত বড় বড় জিনিসপত্র এসবিআর ফান্ড, এইচডিএফসির ফান্ড, এগুলো তো বন্ধ হবে না কোনোদিন, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তো সেই ক্ষেত্রে অ্যাকোয়ার হয়ে যাবে, নাম চেঞ্জ হয়ে যাবে, সেটা ফান্ডের নামও চেঞ্জ হতে পারে, পুরো গোটা এএমসিরও নাম চেঞ্জ হয়ে যেতে পারে, সব বাকি সেম থাকবে, ম্যানেজমেন্টটা জাস্ট চেঞ্জ হবে। আপনাদের টাকা মার যাওয়ার কোনো এখানে কিছু নেই, বিকজ ভিতরে 200 টাকা 250 টাকা কোম্পানির শেয়ার আছে, মালিকানা কেনা আছে, যেটা কোনোদিন পসিবল না, রাইট? আচ্ছা, এবার 3 নম্বর জিনিস হচ্ছে, আমি পুরনো একটা ফান্ড রাজদা তাহলে দেখিয়ে দেবো, পুরনো 20-30 বছর ধরে একটা ফান্ড চলছে দেখিয়ে দেবো, এরপরেই দেখাবো তার কত রিটার্ন হয়েছে না হয়েছে সব দেখিয়ে দেবো। তো 3 নম্বর হচ্ছে, যদি যে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের আন্ডারে আপনি করেছেন হেল্প নেওয়ার জন্য বা কিছু, সেইটা যদি তার যদি কিছু হয়ে যায়, সে মারা গেল বা সে ব্যবসা করতে চাইলো না, তার যদি কিছু হলো, সেটা আমরা ডিসকাশন করে নেব। তার আগে বলে দিই, এই একটা ফান্ডের এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিই। ধরুন নিপনের আগে ছিল রিলায়েন্স, 1995 সালে ছিল রিলায়েন্স, 2015 অব্দি হয়েছে, তো পারফরমেন্সটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিই, যে চেঞ্জ হওয়ার পরেও কি কোনো এফেক্ট হয়েছে, তো একটু দেখে নিই। তো আমি এখানে এএমসি ওয়াইজ যাব, এএমসি ওয়াইজ যাব, এখানে সব রকমই মোটামুটি এএমসি এখানে দেখতে পাবো আমরা। এখানে এসবিআই মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে যাদের যাদের বাজারে মিউচুয়াল ফান্ড আছে, হোয়াইট ওক, জেরোধা, ইউটিআই, টাটা, এনজে, আমাদের যে এনজে ইউজ করে এনজে নিজস্ব মিউচুয়াল ফান্ড আছে এনজে, নিপন, তো নিপনটা আগে রিলায়েন্স ছিল, এখন নিপন সব জায়গায় দেখতে পাবেন, আপডেট হয়েছে। তো এখানে যদি আমি লাস্ট সব থেকে বেশি ম্যাক্সিমাম আমি করতে পারবো 22 বছর, তার উপর কোনো অপশান দেওয়া নেই ওয়েবসাইটে, 22 বছরই দেখি 10 লাখ টাকার ভ্যালু কত ইনভেস্টমেন্ট হয়েছে। তো লাস্ট 22 বছরে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ, যেটা আগে 2 মাস আগে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড ছিল, সেটা এখন নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ, কোনো রেকমেন্ডেশন না, জাস্ট দেখাচ্ছি। 10 লাখের ভ্যালু আজকের দিনে 85 লাখ না, কিন্তু 8.5 কোটি টাকা, 8.52 crores। একটা 10 লাখের আজকের ভ্যালু 22 বছর 20-22 বছর ছেড়ে রেখে দিয়েছেন 8.5 কোটি। তো বুঝতেই পারছেন আজকে যারা যারা 10 লাখ ইনভেস্ট করছেন, 5 লাখ ইনভেস্ট করছেন বা 20 লাখ ইনভেস্ট করছেন, সেটা কিছু করতে হয় না, জাস্ট ছেড়ে রেখে দিতে হয়। আর যদি এইরকম বা আশেপাশে রিটার্ন পান, তাহলে কত কোটি টাকা হয় বুঝতেই পারছেন। একটা ভ্যালু জাস্ট ছেড়ে অ্যান্ড ওয়েট করে, জাস্ট কিচ্ছু করতে হয় না, হাত দিতেও হয় না, বারবার শেয়ার এই কিনছি ওই কিনছি কিচ্ছু করতে হয় না, রাইট? তো এইটা হয়েছে। যাই হোক, আমার এটা ইরাদাটা দেখানোর জন্য, তো এখানে আমি যদি ক্লিক করি ডিরেক্টলি, তো আমি পুরোপুরি কবে থেকে ফান্ডটা এসছে আমি দেখতে পারবো। ফান্ডের ইনসেপশন ডেট এখানে দেখতে পাচ্ছেন, লঞ্চ হয়েছে 5/10/1995, 1985। তার মানে অলমোস্ট 1 মাস পরেই হয়ে যাবে হচ্ছে আমাদের এই ফান্ডটা 30 বছর, 2005, 15, 25, 30 বছর ধরে ফান্ডটা চলছে বাজারে। তখন ছিল রিলায়েন্স, নিপনের নাম ছিল না। তো দেখে নি, যখন ছিল 8-10 প্রথম দিন হলো, 5-10-এ লঞ্চ হয়েছে, 8-10 থেকে শুরু হয়েছে, 10 টাকা এনএভি দিয়ে, জানেন সব এনএফও আসে 10 টাকা দিয়ে শুরু হয়। রিটার্ন 0%, কোনো রিটার্নই বানায়নি। তো একবারে যদি কেউ ধরুন 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, 1 লাখ দিয়ে দেখা আছে, মার্কেট ভ্যালু 1 লাখ টাকা ইনভেস্ট করেছে, কোনো রিটার্ন নেই, আজকে দিনে কেনা হলো ফান্ডটা, বাড়লো। তো ফার্স্ট মাঝখানে দেখুন কেনার পরে কিছু মাস পর মাইনাস হয়ে গেছে, -5%, 4%, 7%, যেই 7%, 10% মানে 1 লাখের ভ্যালুটা 7% ডাউন মানে কি 93 লাখ, 93 লাখে নেমে যায় না, এই যে 7% ডাউন, একটু বাড়ার পরে মানে ধরুন এই যে 92 লাখে নেমে যায়, 92,900। এখানে অনেকে প্যানিক করেন কিনা বলুন। 1 লাখের ভ্যালুটা যখন 92,000 ছেড়ে দিন, 95,000 নেমে যায়, 97,000 নেমে, অনেকে প্যানিক করেন যে ভালো ঠিকঠাক কি নিলাম। বাট দেখুন গেল উপরে উঠলো, এই করে 109%, প্রথম 100% রিটার্ন দেখলাম আমার, মানে ডবল হয়ে গেল, 100% মানে ডবল। 1 লাখের ভ্যালুটা 2 লাখ নয়। ভালো করে স্টোরিটা দেখুন, ইন্টারেস্টিং।
1999 সালে 15/7, মানে পুরো 4 বছরে, 1 মাস কম 4 বছর। তো 4 বছরের মধ্যে টাকাটা ডবল হলো, ভেরি গুড। তারপরে 200% হলো, 300% হলো, এই হয়ে হয়ে দেখুন এখানে একটা জিনিস দেখুন, হাইয়েস্ট কত হয়েছে 369%, মানে 1 লাখের ভ্যালুটা হয়ে গেছে 4,70,000 কাছে, 4,69,000 টাকা, প্রচুর বেড়ে গেছে। কিন্তু আবার 2000 সালে .com বাবেল ক্র্যাশের পর আবার এটা কোথায় নেমে দেখুন চলে এসছে 4,69,000টা 1,91,000। মন ভেঙে যাবে এখানে, কতবার মন ভাঙবে দেখুন আপনার। আজকে ইনভেস্ট করছেন না, মন যাতে ফিউচারে না ভাঙে এটার জন্য আমি জাস্ট দেখাচ্ছি। মন ভেঙে যাবে, 1,91,000, বাবা কোথায় ছিল, কোথায় নেমে গেল, কোথায় ছিল আমার ভ্যালুটা, 1 লাখের ভ্যালুটা আজকের দিনে 4 লাখ, 4.5 লাখ, 4,70,000 অব্দি ছুঁয়ে এসছি, আজকে 1,91,000। কি ফান্ড কাছে হচ্ছে, এর থেকে এফডি ভালো। রেখে দিলাম 4,70,000টা 1,90,000-এও থামেনি, 1,66,000-তে এসে গেছে। মার্কেট ক্র্যাশ, কি করার আছে? হ্যাঁ, মডিফাই করলে, ডেট ফান্ডে শিফট করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু করেনি কেউ, ছেড়ে রেখে দিয়েছে। ঠিক আছে, এবার আসলো 2004-এর পর থেকে বুলরান, ফাদার অফ অল বুলরান যেটাকে আমরা বলি ইন্ডিয়ান মার্কেটে, আসলো 2008 সাল অব্দি। দেখে নি 2008 সাল অব্দি, 2008 সাল অব্দি যদি আপনি দেখেন হাইয়েস্ট রিটার্ন হচ্ছে 4,700%-এর কাছে রিটার্ন, মানে 1 লাখের ভ্যালুটা 2008 সালে, মানে মোটামুটি আপনি ধরতে পারেন 13 বছরে 1 লাখের ভ্যালুটা হয়ে গেছে 48 lakhs, 1,000 কম 48 lakhs, 48 লাখ টাকা। আপনারা জানেন 13 বছরে তখনকার দিনে ব্যাংকের এফডি হয়তো খুব জোর 3 গুণ হতো বা 2.5 গুণ হতো, এখন যেমনি দ্বিগুণ হয় 12-13 বছরে, তখন হয়তো 3 গুণ হতো ম্যাক্স, মানে 1 লাখটা 3 লাখ, এখন 1 লাখটা 2 লাখ হয় ব্যাংকের এফডি, 1 লাখটা 48 লাখ। বাট আবার আমরা 2008-এর ক্র্যাশ পেয়েছি, ক্র্যাশ আসার পরে 48 লাখটা মাথায় রাখবেন, 48 লাখটা নেমে দেখুন কোথায় নেমে গেছে, 18 লাখে নেমে চলে এসছে 48টা, মানে 48 লাখ দেখেছি 30 লাখ মাইনাস, অনেকে 25 লাখ 20 লাখ যখন দেখাচ্ছে ভেঙে, মানে অনেকে বেঁচে নেবে, বিকজ বাবা 1 লাখে আবার না নেমে চলে আসে। ঠিক আছে, আবার রেখে দিল, অ্যাজ ইট ইজ রেখে দিল। এই করতেই আজকের ভ্যালু যদি আমি দেখি, এখানে আজকের ভ্যালু যদি দেখি, একটা 1 কোটির ভ্যালু কত, 41,575%, মানে এখানের ভ্যালু হিসাবে হয় একটা 1 লাখের, 1995 সালের একটা 1 লাখ, বারবার 1 লাখ দিচ্ছি না, কোনো কিছু ইনভেস্ট করিনি আর, 4,16,00,000 টাকা, 4,16,00,000 লাখ। এখানে আমি কোনো গল্প বানাচ্ছি না, এখানে রিয়েল একটা ফান্ডের নাম, এটার ফান্ডের ন্যাভ, এখানে ন্যাভ ভ্যালু হচ্ছে এখন, যেটা 10 টাকা দিয়ে শুরু করেছিল, 4,167। আপনারা খুলে দেখে নিন, নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ। মার্কেটই বেড়েছে না, ফিউচারেও বাড়বে, ঠিকঠাক ফান্ড সিলেক্ট করলে ঠিকঠাকই হবে। 30 বছরে মাঝখানে কি হচ্ছে, 15 সালে রিলায়েন্স থেকে নিপনও চেঞ্জ হয়ে গেছে, বাট ক্যা ফারাক পড়তা হ্যায়, রেখে দিয়েছেন আপনি, জাস্ট রেখে দিয়েছেন, আর কিচ্ছু করেননি। আমি এত কেন বলছি চিল্লে, আমি তো আমারটা ইনভেস্ট করছি, আমি তো আমারটা ঠিক বাড়িয়ে নেবো, আমার অ্যাক্টিভ ইনকাম ঠিকঠাক আছে ঠাকুরের আশীর্বাদে। কিন্তু আপনাদের কেন বলছি, আমরা জানি একটা রেটই বলে, একটা রেশিও বা একটা স্টাডি বলে যে 3%-এর বেশি 5 বছরে মিউচুয়াল ফান্ড থাকেই না, 5 বছর পরে প্রত্যেক 100 জনের মধ্যে 97 জন বেরিয়ে যায়। তাহলে কেনই বা আসেন, আসতে হবে না। আজকে ভেবে রাখুন যে 5 বছরের মধ্যে যদি আমি তুলতে চাই বা তোলার কোনো সিদ্ধান্ত থাকে, আমি মিউচুয়াল ফান্ডে আসবো না, আমি রাজকে কল করবো না, সিম্পল। স্টার্টই করতে হবে না, করতেই হবে না স্টার্ট। যদি মাইনাস দেখতে ভয় পান প্রথম 5 বছর, তাহলে ফিউচারে আপনি ডিজার্ভই করেন না 20 বছর পরে 1 লাখ টাকাটা 1 কোটি বা 4 কোটি দেখার, ডিজার্ভই করেন না আপনি। তো 30 বছর পুরোপুরি সামনে 1-2 মাসে আসছে, তো 30 বছরে 1 লাখ টাকার ভ্যালুটা 4,16,00,000, তার মানে বুঝতে পারছেন একটা 10 লাখের ভ্যালু, 40 কোটির উপরে। এবার আমি 10 লাখ কেন বলছি না, বিকজ তখনকার দিনে 1 লাখের ভ্যালু হয়তো আজকের দিনে 10 লাখের মতো ছিল, তাই জন্য আমি 1 লাখ বললাম। এবার আজকের দিনে 10 লাখ অনেকে ইনভেস্ট করতে পারেন বা 5 লাখ করতে পারেন, সেই হিসাবে 4 কোটিও কম না। তখনকার দিনে 1 লাখ যদি আজকে 10 লাখ হয়, তা আজকের দিনে 4 কোটি তো 4 কোটি হয় না, আজকের দিনে তো এই ভ্যালুই আছে না। এই হলো ব্যাপার। তো লং টার্মে ওই জন্য বললাম, তো এএমসি চেঞ্জ হোক, সবকিছু চেঞ্জ হোক, আপনাদের এখানে কোনো ভয় এখানে নেই। এবার বাকি 3 নম্বর জিনিস হচ্ছে, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থ্রুতে ইনভেস্ট করলাম। ফিনান্সিয়াল অ্যাডভাইজার মানে হচ্ছে, এখানে লেখা আছে ভালো করে, একজন ইনভেস্ট করেছে, নর্মাল ধরুন গ্রো অ্যাপ, ফ্রো অ্যাপ হয় না, IND মানি, গ্রো অ্যাপ,
কেউ অ্যাডভাইস করার জন্য সামনে দিয়ে কোনো ফোন আসে না, করছেন অ্যাজ ইট ইজ করছেন। ফায়দা হচ্ছে অ্যাপের, গ্রো অ্যাপের ফায়দা হচ্ছে ফায়দা দিচ্ছেন, আপনি উল্টে কিছু পাচ্ছেন না, ওরকম টাইপের সবকিছু দেখতে পাচ্ছেন। ধরুন সেম ফান্ড আছে, এসবিআই স্মল ক্যাপ আছে, ধরুন নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডই আছে, গ্রোথ ফান্ড আছে। এখানে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নেই, এখানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে রাজ কর্মকার, যে আপনাকে কনসাল্ট করছে কোন সময় কি মার্কেট পড়বে তার আগে ঠিকঠাক করতে হবে, কিভাবে কি রিটার্নটা নেবেন যাতে বেরিয়ে না যান, এরকম মাঝে মাঝে ফোনে কথা বলে। এখানে কেউ নেই, আপনি যা খুশি করুন। তো আগে এইটাকে বোঝার আগে আমি জিজ্ঞেস বলি, এখানে আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন না, কমেন্ট করেছেন, যারা কমেন্ট করেছেন তারা গ্রো অ্যাপকে কি জিজ্ঞেস করেছেন আগে? এখানে তো তা উল্টে আমি আছি, এখানে দুটো স্টেপ ফর প্রোটেকশন আছে, একটা আছে এনজে ওয়েলথ, গ্রো অ্যাপের মতো এনজে ওয়েলথ আছে, ইন্ডিয়ান নাম্বার 1 ব্রোকার, তারপর আর একটা লেভেল প্রোটেকশন আছে রাজ কর্মকার। একে না পেলে আমি একে ধরতে পারবো, বা একে না পেলে একে আমি ধরতে পারবো, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারবো। আপনি এখানে খোলার সময় আপনি কাকে জিজ্ঞেস করেছেন গ্রো অ্যাপে কিছু হয়ে গেলে কি হবে, বা আমার হোল্ডিং কিছু হয়ে গেলে কি হবে? করেননি। কেন জিজ্ঞেস করেন আমি জানি না। তো এইখানে যদি কিছু হয়ে যায়, এখানে যদি কিছু হয়ে যায়, তাহলে কিছুই হবে না। গ্রো অ্যাপ থেকে, গ্রো অ্যাপ হচ্ছে ডিম্যাটে খোলায়, ডিম্যাট মানে গ্রো অ্যাপ থেকেই বেচতে হবে আপনাকে, এটা একটা মুশকিল। আর এনজেওয়েলতে আমরা অ্যাকাউন্ট খোলা হচ্ছে এসওএ, এগুলো জানতে হবে। এসওএ দুটো রকম, একটা ডিম্যাট একটা এসওএন বা নন ডিম্যাট, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট বা নন ডিম্যাট। নন ডিম্যাট কেন খোলা উচিত? বিকজ স্টকস করতে গেলে কোনো যখন শেয়ার কিনবেন তখন ডিম্যাট ম্যান্ডেটরি, বাট নন ডিম্যাট কেন খোলা উচিত? বিকজ আমার মতে কেন খোলা উচিত, দ্য থিং ইজ, বাই চান্স আপনার গ্রো অ্যাপের কিছু হয়ে গেল, আপনাকে গ্রো অ্যাপের অথরাইজেশন নিয়েই বেচতে হবে, গ্রো অ্যাপ দিয়েই বেচতে হবে, কিছু হয়ে গেলে তো একটু ঝামেলা আছে। আর এখানে যদি বাই চান্স এনজেওয়েলতে কিছু হয়ে গেল, যদিও বা কিছু হবে না, বিকজ ইন্ডিয়া সব থেকে বেশি টাকা সামলানো হয় এনজেওয়েলথের নামেই। বাই চান্স এনজেওয়েলথের অ্যাপের কোনো প্রবলেম হলো, তাহলে এসবিআই যে ফান্ডটা কিনেছেন আপনি এসবিআই যে কোনো সিকিউরিটিস ব্রাঞ্চে গিয়েও বেচতে পারবেন, ক্যাম্পস, কেফিনটেক, এমএফ সেন্ট্রাল দিয়েও বেচতে পারবেন, অনলি এসওএ বা নন ডিম্যাট ফরম্যাটে। আর ডিম্যাট অ্যাকাউন্টে বছরে বছরে 300, 350, 500 টাকা করে কাটে ডিপেন্ডিং আপন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু স্টকস কেনার জন্য ম্যান্ডেটারি। কিন্তু মিউচুয়াল ফান্ড যারা শুরু করবেন তাদের আমি বলি সবসময় নন ডিম্যাট করতে, আমার নিজেও ইনভেস্ট করি নন ডিম্যাটে, রাইট? তো এটা হলো ব্যাপার। অ্যান্ড বাকি রাজকর্মকারের যদি এবার কিছু হয়ে যায় তাহলে কি হবে? সিম্পল, এখানে তো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নেই, আপনি ভেবে রাখুন এইটা আর এইটা একই। যাদের যাদের রেগুলারে আছে বা কারো কোনো অ্যাডভাইজারের বা এজেন্ট বা ডিস্ট্রিবিউটার নিয়ে আছে, সেম একটা অ্যাপ তো আছে, এইটার অ্যাপটা তো আছে। এনার কিছু হয়ে গেল, তাহলে এনার যদি কোনো টিম আছে, এনারও কোনো নমিনি আছে ব্যবসা দেখার জন্য, ধরুন আমার ক্ষেত্রে আমার পরে আছে কৌশিক আছে বা কিছু, তাহলে কৌশিক আবার ম্যানেজ করবে অ্যান্ড গাইড করবে। এনজেওয়েলথটা তো এনজেওয়েলথের মতোই আছে, এনজেওয়েলথটা ভেবে নিন গ্রো অ্যাপ আছে, ওটা তো আছেই। এখানে তো তাও কেউ নেই, এখানে যতদিন সে গাইড করছে করলো, তারপরে কৌশিক আছে আমার জন্য। কৌশিকও না থাকলে তারপরে কি হবে? নেক্সট যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার অন্য একটা যে আপনার পছন্দ তাকে নিয়ে নিলেন, শিফট হয়ে গেল। বা আপনি না চাইলে যে অটোমেটিক্যালি নেক্সট যে আমার র্যাঙ্ক, আমার যদি র্যাঙ্ক নাম্বার 1 হয় ইস্টে, নাম্বার 2-এ যে আছে তার কাছে চলে গেল, সেম ব্রাঞ্চের আন্ডারে, এনজেওয়েলথের থ্রুতেই যে অ্যাডভাইজার এমপ্যানেলড আছে। তো এরকম করে জিনিসটা হয়, বাকি সব সেম। এখানে হচ্ছে কেউ থাকে না, এখানে কেউ থাকে, একটা এক্সট্রা লেভেল অফ প্রোটেকশন। বাই চান্স আপনার রাস্তাঘাটে কিছু হয়ে গেল জানানোর জন্য কিছু থাকলো, বাই চান্স আপনার মনে কোনো কোয়েশ্চেন আছে, ব্যাংক থেকে করেছেন কোনো গাইডেন্স নেই, গ্রো থেকে করেছেন কোনো গাইডেন্স নেই, বাই চান্স মনে কোনো কোয়ারি আছে যে এটাকে আদৌ ঠিকঠাক যাচ্ছে, মার্কেটটা কখন পড়বে বাড়বে, নলেজেবল কেউ এটা। প্লাস আমার একটা ফায়দা, আমাদের ক্লায়েন্টদের একটা ফায়দা হচ্ছে, আপনারা জানেন আমার বয়স খুব কম, আমার অনলি যারা যারা জানেন 23 বছর বয়স আমার আর কৌশিকের। তো সেই ক্ষেত্রে এখনো অবধি অ্যাটলিস্ট নলেজ আমাদের আছে, প্লাস এজ আমাদের কাছে আছে। ঠাকুর যদি বাঁচিয়ে রাখে, আপনাদের ব্লেসিং হিসেবে আপনারা একটু প্রে করবেন আমাদের জন্য, যাতে অ্যাটলিস্ট আপনাদের কিছু না হলে 40টা বছর তো গাইড করে দিতে পারবোই। অ্যান্ড সবাই বেশিরভাগ ম্যাক্সিমাম আপনারা আমার থেকে বড়, তো 40 বছর এনাফ পয়সা বানানোর জন্য, 20 বছরই এনাফ। তো 40টা বছর তো ভালোভাবে খাটতে পারবোই, টিল 63 আরও। তো এই হলো ব্যাপার, বাকি উই উইল সি। আচ্ছা, বিকজ না এই যে এসবিআই ফান্ডটা কিনছেন, না এটা এনজেওয়েলথের প্রপার্টি, না এটা গ্রো অ্যাপের প্রপার্টি, না এটা রাজকর্মকারের প্রপার্টি, এটা প্রপার্টি এসবিআইরই। বিকজ এসবিআইয়ের কাছে টাকাটা যদি না পৌঁছায় কেনার পর, তাহলে টাকাটা আপনার বাড়বেই না স্মল ক্যাপে না লাগলে। তো আপনি এসবিআইতে গেলেও টাকাটা বেচতে পারবেন, তো ওর জন্য কোনো প্রবলেমই নেই, এটা হেডেকের কিছুই নেই। তাই জন্য মিউচুয়াল ফান্ডে এমন একটা সেগমেন্ট দেখবেন সব জায়গায় স্ক্যাম হয়েছে, মিউচুয়াল ফান্ডে কোনোদিন কোনো ফ্রড হয়নি, কোনো দিন একটাও কোনো কিছু হয়নি। ইভেন কেউ আপনার হয়ে টাকা তুলতেও পারবে না, ওটিপি নিলেও তুলতে পারবে না। কেন? বিকজ যে নামে আপনার প্যান কার্ড বা অ্যাকাউন্ট খোলা আছে, সেই নাম দিয়েই, সেই নামেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে, সেই প্যান কার্ডটা ম্যাচ করতে হবে, সেই নাম দিয়েই টাকা ঢুকবে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ইনভেস্ট হবে, সেই ব্যাঙ্কেই টাকা পড়বে, অন্য কোনো ব্যাঙ্কে টাকা পড়বে না, পড়লেও নাম ম্যাচ করতে হবে।
কেউ টাকাও তুলতে পারবে না, কেউ তুলতে পারে উনি, ওই জন্য স্ক্যামও হয় না। ওই জন্য মিউচুয়াল ফান্ড সব থেকে সেফ, ব্যাংকে রেখে দেওয়ার থেকেও সেফ। ব্যাংকে কেন? বিকজ ওটিপি নিলে কেউ কিছু নিয়ে নিতে পারে, ওই জন্য আমি মনে করি সেফ, লং টার্মের জন্য সেফ অবভিয়াসলি। আই হোপ ক্লিয়ার করতে পারলাম, এরকম ক্লিয়ারিটি ডিটেলসে আই হোপ কেউ দিয়েছে ইউটিউবে। তো এরকম যদি আপনারা আমার চ্যানেলটিকে ভালোবাসেন, ইনফরমেশন পান, প্রত্যেক দিন একটা করে নতুন নলেজ আপনি পাচ্ছেন, তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আমার চ্যানেলে অনেক মার্কেট রিলেটেড ভিডিও আসে, যে কেমন কি মার্কেট যাবে ফিউচারে না যাবে, অ্যান্ড মিউচুয়াল ফান্ড স্টকস রিলেটেডও অনেক ভিডিও আসে। অলমোস্ট 66,000-এর বেশি ইনভেস্টর আমাদের সাথে জুড়ে আছে। তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে চলে এসছে অলরেডি, একটু লোডিং টাইম বেশি নিচ্ছিল, 1 মিনিট, চলে এসছে। দেখুন অনেক অনেক ভিডিওস এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। 66,000-এর বেশি সাবস্ক্রাইবার আছে। তো এখানে একটা সাবস্ক্রাইব অপশানে ক্লিক করবেন, আপনাদেরই ফলো কোনো একটাও ভিডিও মিস হবে না। দেখুন SWP কি শূন্য হয়ে যেতে পারে কোনোদিন করার পরে, 6 সপ্তাহ পর লাল ক্যান্ডেলের পর এই সপ্তাহ আমার মনে হচ্ছে সামনে উপরে যাবে, গ্রিন ক্যান্ডেল হবে, যেটা বলেছি সেটাই হচ্ছে। 99% অ্যাকিউরেটলি আমরা অ্যানালিসিসটা করে থাকি। 1 বছর ধরে বাজার দাঁড়িয়ে আছে, কি করব, মাঝে মাঝে এই যে 70 ডিগ্রিতে দাঁড়িয়ে আছে, তারপরে পড়বে কি না, পড়েছে, তারপরে আপনার রিসেশন ফিউচারে আসবে কি না সেটাও অলরেডি সচেতন করে দেওয়া আছে আমার। 25,000 টাকা মাসিক বেতন হলে কেমন করে কি ইনভেস্ট করতে হবে সেই আইডিয়াসগুলোও আছে। জুনের পর বাজারে আবার নতুন একটু লো হতে পারে, সেটা হয়েছে জুলাই থেকে। এরকম অনেক ভিডিওস আমাদের আসে ইনফরমেটিভ, যেটা আপনাদের অন্য কোনো কেউ আগে থেকে অ্যানালিসিস করে কেউ বলতে পারবে না, যেটা আপনাদের জীবনে সত্যিকারের ডাউটসগুলো ক্লিয়ার করবে। প্লাস আপনারা নিজেদের কমেন্ট করে নেন কোনো ডাউট আরও থাকলে, যেগুলো আমি ভিডিওতে মেন টপিক হিসেবে বলতে পারি না, নিজের কমেন্ট আমি নিয়ে নিই সবার মতো, যেমন আমি এখন নিয়ে নেব। আর যদি কেউ আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে চান, নিচে 2টো নাম্বার দেওয়া আছে, কৌশিকের একটা আমার, যে কোনো দিন রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারেন। রাত 11:30-টার মধ্যে আমি সঙ্গে কল ব্যাক করে নিই। সানডে ছাড়া আপনি সব দিন আমাকে পাবেন। জাস্ট একটা রিকোয়েস্ট, এর ব্রোকারটা আমরা সিলেক্ট করি, কত কি চার্জ নিই না নিই সেগুলো আমার একজন কোশ্চেন করেছেন, আমি আজ ডিসকাস করবো। কিন্তু এনজে ওয়েলথের একটা অ্যাকাউন্ট জাস্ট খুলতে হয়, যেখান থেকে আমরা মনিটরও করতে পারি। ইন্ডিয়ার নাম্বার 1 ব্রোকার, 2,70,000 কোটি টাকার বেশি সামলানো হয় আমাদের, অ্যান্ড 40 লক্ষর বেশি অল ইন্ডিয়া ইনভেস্টার আছে। তো এই এনজে ওয়েলথের একটা অ্যাকাউন্ট খোলার পর ওই অ্যাকাউন্ট থেকেই আমরা জাস্ট ইনভেস্ট করাটা সেফ ফিল করি, বিকজ এনজে ওয়েলথের উপরে কেউ নেই, SBI-কেও ছাড়িয়ে আমরা চলে গেছি এখন। আচ্ছা, কিছু কিছু কোয়েরি আছে। নাম্বার 1 ইজ, আমার বয়স 60 বছর, 20 লাখ টাকা আছে, SWP করলে কত পাবো? তো এরকমই যদি আপনার কোশ্চেন অ্যান্সার ভালো লাগে বা এরকম সেশন ভালো লাগে, নিচে একটা লাইক করবেন, ওনাদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন। নেক্সট কমেন্টটাতে আপনার নিতে পারি নেক্সট ভিডিওতে। তো আপনি 20 লাখ টাকা আপনার কাছে SWP আছে, যদি আপনার কাছে অ্যাপ্রক্স রাফ ফিগার বলছি ডবল চাই, ধরুন আপনার 10 বছরের ডবল চাই, 20 লাখ টাকা নেওয়ার পরেও 20টা 40 হোক, তাহলে আপনি এখানে মাসে 15,000 টাকা ইজিলি নিতে পারেন। বাট প্রোভাইডেড বিং আপনি টেকনিক্যাল জানেন, বা যার থেকে করাচ্ছেন সে একটুখানি টেকনিক্যাল জানে আমাদের মতো। কেন? বিকজ যখন মার্কেট পড়বে তখন যেন SWP-টা না নেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। আর মার্কেট পড়ার আগে অ্যাটলিস্ট 6 মাসের SWP-র টাকাটা আগে থেকে নিয়ে নিতে পারেন। যদি এটা করতে পারেন তাহলেই করুন, না হলে করবেন না। ভাই আপনারা কেমন চার্জ করেন? আমাদের চার্জ আপনাদের জন্য ফ্রি অফ কস্ট। এবার আমরা জানি অনেকের কোয়েশ্চেন আসবে মাথায়, যে রাজ যদি আমার থেকে সত্যিই কোনো চার্জ নেয়, তার রাজের কি ফায়দা? আপনি তো চাকরি বাকরি করেন, আপনি তো ফ্রিতে কোনোদিন টাকা করেন না, করা উচিত না, সবাইকে পেট পালতে হয়। তো পেট চালানোর জন্য আমি কি নিচ্ছি? তো আমরা নিচ্ছি হচ্ছে AMC-র থেকে। AMC আমাদের পে আউট দিচ্ছে রেশিও থেকে। তো সেই ক্ষেত্রে মানে আমি নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড ধরুন কাউকে দিলাম, 1 লাখ টাকার ফান্ড ইনভেস্ট করালাম, ঠিক আছে, 1 লাখ টাকা ইনভেস্ট করালাম। এবার যদি 1 লাখ টাকা ইনভেস্ট করাই, নিপন দেখলো রাজ কর্মকারের অ্যাডভাইসের থ্রুতে এসছে, তো নিপনের তো ব্যবসা হচ্ছে, নিপন উল্টে আমাকে কিছু নিশ্চয়ই দেবে, তো সেটা আমি নিই। দুদিক দিয়ে আপনার থেকে আমি নিতে পারি না, তো ওই জন্য আপনার থেকে আমরা নিই না। আপনি গ্রো অ্যাপ থেকে করছেন, তো নিপন দেখলো গ্রো থেকে আসছে, তো গ্রোকে কিছু নিজেদের মধ্যে ডিলিং হয়ে গেল, গ্রো কিছু পেলো, বাট উল্টে ধরুন গ্রো কিছু হেল্প করে না, সেটা আমার মতে খুবই বাজে। বাট এখানে যদি আমি আপনাকে ইনভেস্ট করাচ্ছি, তো নিপন আমাকে উল্টে কিছু দিচ্ছে, HDFC ইনভেস্ট করছে, HDFC দিচ্ছে SBI দিচ্ছে, নিজেদের মধ্যে প্রাইভেট ডিলিং যেটা হয় 10 পয়সা 20 পয়সা সেটা আমায় দিচ্ছে। কিন্তু আপনার থেকে আমি হাত পেতে বা এরকম ফিজ বছরে 5,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, যদি এনজে ওয়েলথের
অ্যাকাউন্ট খুলে আপনি ইনভেস্ট করেন তো কোনো চার্জেস নেই, বিকজ এনজে ওয়েলথের সাথে আমরা এমপ্যানেলড আছি তাই জন্য, রাইট? তো আপনাদের জন্য কোনো কিছু নেই, এখনের জন্য নেই কস্ট, পরে কি হবে জানি না, বাট যতক্ষণ ফ্রি আছে ততক্ষণের মধ্যে যদি কেউ ঢুকছেন তাহলে সারা জীবন আপনার জন্য ফ্রি থাকবে। যদি পরে আমরা কিছু চার্জেস পারিও দিই তো আপনাদের জন্য, যারা ঢুকে গেছেন তাদের জন্য কোনোদিন বাড়বে না, নতুনদের জন্য বাড়বে, আপনাদের জন্য কোনোদিন বাড়বে না। সরকার 12% ট্যাক্স কেটে নেয়, তাহলে কোনো কোম্পানি, আচ্ছা এটাও নেই যে যদি অনেকে ভাবেন যে আমি, আমার সাথে ফার্স্ট টাইম দেখা করছেন আমাদের অফিসে, এনজে ওয়েলথের অফিসে, যে আমি, এরা অনেকে নেয় 1000 টাকা 2000 টাকা কনসালটেন্সি ফিস, যে কনসাল্ট করার জন্য জাস্ট নেয় টাকা 2000 টাকা 5000 টাকা, তা আমাদের ওটাও ফ্রি অফ কস্টে এখনো চলছে। সরকার 12% ট্যাক্স কেটে নেয়, তাহলে কোনো কোম্পানি 20% ইন্টারেস্ট দিলে কাস্টমারে কত কেটে পাবে? এনার কোয়েশ্চেন হচ্ছে যদি কেউ 20% কোনো ফান্ড, এসবিআই ধরুন স্মল ক্যাপ, আপনার রিটার্ন দিলে 1 বছরে, তাহলে যদি আমি বেচি তাহলে 1 বছরের ঊর্ধ্বে 12.5% ট্যাক্স লাগে, এটা 12.5 হবে, ঠিক আছে? কাটে না কিছুই। আপনি ধরুন 1 লাখ টাকাটা 1,20,000 হলো, তা ব্যাংকে যখন বেচবেন 1,20,000 পাবেন, কিছু কেটে কুটে আসবেন 1,20,000 পাবেন। এবার যদি আপনি ট্যাক্সেবলের মধ্যে হয়, এখানে এটার উপর ট্যাক্স পড়বে না 20,000-এর উপর, কেন? 1,25,000 অবধি, সরি 1,25,000 অবধি আপনার পুরোপুরি ফার্স্টে ট্যাক্স দিতে হয় না প্রফিটের উপর, তারপরে দিতে হয়। অ্যান্ড যদি এটা এরকম হয়ে যায় 10 লাখ টাকাটা আপনার এক্সাম্পল 20% বা 12 লাখ হয়ে গেছে, আপনি বেচলেন 1 বছরের ঊর্ধ্বে, ধরুন 2 বছর পর, তাহলে এখান থেকে 2 লাখ টাকা প্রফিট হলো। ফার্স্টে এখান থেকে 1,25,000 বাদ দেবো, মানে কত হলো? 75,000। 75,000-এর যে 12% মাইনাস হবে, মানে আপনাকে দিতে, মাইনাস কিছু হবে না, আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে আলাদা করে। ধরুন সেটা অ্যাপ্রক্সিমেটলি কত আসছে, মোটামুটি 8,200 8,300 এরকম 8,500 অ্যাপ্রক্স হচ্ছে, 8,500 টাকা আপনার ট্যাক্স দিতে হবে। তো আপনি 12 লাখ টাকার বেচলেন, 10 লাখটা 12 লাখ হলো, 8,500 টাকার নিজে থেকে ট্যাক্স ফাইল করলেন আলাদা করে, বাকিটা আপনার পুরোটাই প্রফিট, 8,500 টাকা কম করে, মানে 11,92,500 পুরোটা আমাদের প্রফিট, মানে আমার কাছেই থাকবে আর কি। তো এরকম কখনো ভাববেন না যে এখান থেকে কেটে কুটে, আমার অনেকে ক্যালকুলেট করে 12.5%, 20 থেকে মাইনাস করে দেয় 7.5%ই থাকছে, কি থাকছে আর, ওরকম কখনো হয় না, প্রফিট থেকে ওরকম হয় এক্সামিশনের পর। আর যদি 1 বছরের মধ্যে কিছু বেচেন তাহলে কোনো 1,25,000 কিছু নেই, ফ্ল্যাট প্রফিটের উপর 20%। এটা যদি 1,20,000 1,20,000 হলো, 1 বছরের মধ্যে বেচছেন, 6 মাস 8 মাস 10 মাস স্টকস করুন, মিউচুয়াল ফান্ড করুন, তাহলে এলটিসির আন্ডার 20% বা 4,000 টাকা ফ্ল্যাট ট্যাক্স যাবে, কোনো এক্সামিশন নেই। আপনি 1 টাকা প্রফিট করুন কি 1 কোটি টাকা করুন। আই হোপ বোঝাতে পারলাম না, যদি ক্ল্যারিটি হয় তাহলে নিচে কোনটা বুঝতে পারলেন না কমেন্ট করবেন, আমি আবার পরের ভিডিওতে নিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের জন্যই ভিডিও বানাই আমি, ডাউট ক্লিয়ার করার জন্য। ডিয়ার স্যার, আমি 5 লাখ টাকা লামসাম করবেন, 15,000 টাকা মান্থলি এসআইপি করবো, কতদিন হতে পারে 1 কোটি হবে? আমার নাম নিখিল সরকার। তো নিখিল বাবু, আমি অ্যাভারেজ রাফ আইডিয়া আমি বলছি 12 বছরের কাছাকাছি হতে পারে, তো লেটস সি কি হবে। 15,000 এসআইপি, 5 লাখের লামসাম, ডিপেন্ডিং আপন দ্য ফান্ড আগেন, বাট আমরা আমাদের এক্সপার্টিস দিয়ে যেমন ফান্ড সিলেক্ট করি সেরকম ভাবে আমি দেখাচ্ছি। 1 মিনিট, আচ্ছা ব্যাক ক্লিক করি, হয়ে যাবে। তো আমি যদি এখানে ক্যালকুলেটারে গেলাম, 15,000 টাকা এসআইপি আগে কত হচ্ছে, ধরুন 12 বছরে কত হচ্ছে, আমি অ্যাভারেজ একদম 12% নেবো না, 18% নেবো না, 15% নিয়ে করছি একদম কনজারভেটিভ লেভেলে। 15,000 টাকা আমার 12 বছরে 15% রিটার্নে আমার হচ্ছে এখানে 60 লাখ, 60 লাখ এখানে হয়ে গেল, 40 লাখ বাকি। আপনি লামসাম করেছেন 5 লাখ টাকা একবারে করেছেন, আশা করছি আর কোনোদিন তারপরে করেননি, যেটা উচিত নয়, বাট আপনি ধরুন করেননি, তো আপনি আরও এটাও 12 বছর রেখে দিয়েছেন, কিছু হাত দেননি, 15%-এ আপনার হয়ে গেল কত, 26 লাখের কাছে। তো আপনার টোটাল হলো 86 লাখ, 86 লাখ, এখন 1 কোটি হলো না। তো মোটামুটি এটা যদি 13 বছর করে দিই, মাঝখানে আরো লামসাম অল্প অল্প 50,000 1 লাখ করে করতে করতে হয়ে যেত এটা 12 বছরে, বাট এটাই 13 বছরে 30 লাখ হয়ে গেল। আর এসআইপিটা 15,000 করে যদি 13 বছর করি, এরকম করে আপনাকে নিজে থেকে ক্যালকুলেট করতে হবে। 13 বছর করি, আগেন 15% রিটার্ন নেই, তাহলে ওইদিকে 30 লাখ আর এদিকে 72 লাখ, 30 আর 72 হচ্ছে 1 কোটি 2, তো 1 কোটির উপর হয়ে গেল। তো 13 বছর লাগলো আমার মোট কথা। চলুন এবার যদি ফান্ডটা 18% দেওয়া হচ্ছে, তাহলে 10 বছরের মধ্যেই অ্যাপ্রক্স হয়ে যাবে। রাজদার ভিডিও সাধারণত একটু বড় ধরনের হয়, কিন্তু এত সাবলীলভাবে ব্যাখ্যা করে যে কোনো বোরিং লাগে না, বড় ইন্টারেস্টিং লাগে প্রতিটা ধাপ।
যেখানে অন্যদের ভিডিও 5 মিনিটের হলে মনে হয় যেন কত বড় এবং ব্যাখ্যা করার সিস্টেমটা অত্যাধিক ভালো, মনে হয় যেন প্রফেসরের ক্লাস করছি। থ্যাংক ইউ। আমি আপনাকে থ্যাংক ইউ বলছি, ওয়েলকাম। কমেন্ট করেছেন আচ্ছা নাসিম বাবু, নাসিম খন্দকার, আপনি আমাদের স্টুডেন্ট মনে আছে, প্লাস ক্লায়েন্ট বা ইনভেস্টার, আমাদের আন্ডারে ইনভেস্ট করেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমি লাইকও দিয়েছি। এটা যখন অ্যাপ্রিসিয়েশন পাই, আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের যখন ভালো লাগে তখন আমারও ভালো লাগে। এই মোটিভেশনটুকু একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বিকজ এইটা ছাড়াই এটা যত বেশি হয়, যত আমি দেখি মানুষ দেখছে, তাহলে তাদের জন্যই তো বানাই। আমি সব ডাউটস ক্লিয়ার করার জন্য আমি গোটা টপিক বানিয়ে দিই। অ্যান্ড ভিডিও বড় হয় বিকজ আমি ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেনেশন থাকে, সামারাইজড ভাবে আমার বলতে একদম পছন্দ হয় না। ঠিক আছে, পুরোপুরি প্রপার এক্সপ্লেনেশন থাকে, প্রপার পয়েন্ট পড়ে বেরিয়ে গেলে আমার না, পয়েন্টটা পড়ে বোঝাতে হবে সেই হিসাবে। ঠিক আছে, তাই জন্য লম্বা হয়। দাদা 5 লাখ টাকা আপনার বলা স্টকসকে ইনভেস্ট করলে 2030 পর্যন্ত কত হতে পারে, আর আপনার চার্জ কি একটু বলবেন? 5 লাখ টাকায় আমরা মিউচুয়াল ফান্ডে হতে পারে, স্টকসে আমরা করতে পারি না। আমরা মিনিমাম স্টকসে 50 লাখ পিএমএস এর আন্ডারে। যদি আমি শিফট করি ইকুইটি থেকে ডেট ফান্ড, মানে আগের ভিডিওতে ছিল ক্র্যাশের সময় যদি মডিফাই করি, শিফট করি, তাহলে মার্কেট ফলের সময় আমি 12.5% ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে, একদম 100% দিতে হবে। ধরুন আপনার 5 লাখ টাকাটা 7 লাখ হয়েছে, পুরোটা যদি শিফট করেন, যে মার্কেট পড়লে আমি পড়বো না, টাইমিংটা যদি জানেন, ধরুন আমার অ্যাডভাইস নিচ্ছেন বা কিছু জানেন, বা আপনি খুব ভালো অ্যানালিস্ট, তো করতে হবে। বাট আমি এখানে বলি যেটুকুনি আমার লাগছে না ট্যাক্স, 5 লাখ টাকা ধরুন আমি 6 লাখ টাকা বেচলে আমার ট্যাক্স লাগছে না, 1,25,000 অব্দি তো এক্সামশন, তো এইটুকুনি আমি পুরো শিফট করবো, ডেটে শিফট করে নেবো। বাকি 1 লাখ টাকা থাক না, 6 লাখ টাকা তো লক হয়ে গেল, উল্টে 6 লাখ টাকা অল্প অল্প করে বাড়বে, যতদিন না আমার ডাউন হচ্ছে, যতদিন ডাউন হতে থাকছে অল্প অল্প ডেটে বাড়বে। আমার 1 লাখ টাকার ভ্যালু যদি 50%ও হয়ে যায়, তো 50,000 হোক। লোকের কি হবে? লোকের 7 লাখের ভ্যালু নেমে চলে আসবে, 50% হলো 3.5 লাখ। আমার ভ্যালু কত থাকবে? 6 লাখটা 6.5 লাখ আসবে। তো আমার কি 7 লাখের ভ্যালু 6.5 লাখ হলে এমন কি 10% ডাউন না? তো আমি এরম ভাবেই ভাবি জিনিসটাকে, ট্যাক্স বাঁচিয়ে আমি করলাম জিনিসটাকে। পুরোটা নিতে হবে না, সব খেতে নেই, অল্প খেলেও হবে। তো এটাকে আমি আবার রিইনভেস্ট করে দিই, হয়ে গেল। মাঝে মাঝে এবার যদি বড় কারো অ্যামাউন্ট থাকে ক্যাপিটাল গেন্সে, অল্প ট্যাক্স পড়ে, আমি মনে করি ওই অল্পটুকু ট্যাক্স, ওই 5,000 6,000 বা 50,000 অব্দি ট্যাক্স দেওয়া ভালো, রেদার দেন পুরো 50% ডাউন দেখার থেকে, আমি মনে করি। বিকজ যখন ওটাকে রিইনভেস্ট করে ফায়দা হবে তখন আমারই ভালো। বাকি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। যদি আমার কোনো অ্যাডভাইস লাগে তাহলে নিচে দেওয়া নাম্বারে, এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863, এটা রাত 8টা থেকে 10টা রবিবার ছাড়া কল করতে পারেন, সানডে ছাড়া। অ্যান্ড যদি কোনো আপনাদের মনে কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট করবেন, লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে বন্ধুদের সাথে শেয়ার করলে আপনাদেরও নিজস্ব এই জিনিসগুলো, কারো ডাউটস থাকলে এরকম অনেকে যারা রোজ ভ্যালি সমাধান আলাদাভাবে, তাকে এই ভিডিওটা পাঠিয়ে দিন, বিকজ তারা তাহলে ক্ল্যারিটি পাবে জিনিসটা। অ্যান্ড যদি এরকম মনে হয় 100 200 1000 টাকা দিয়ে নিজে থেকে স্টার্ট করে, বা 2000 টাকা দিয়ে মিনিমাম আমরাও স্টার্ট করে দিতে হেল্প করতে পারি এসআইপি। থ্যাংক ইউ সো মাচ আজকে সবাইকে। কিসের উপর ভিডিও আছে নিচে কমেন্ট করতে পারেন। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।